প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতেই তোমাদের জন্য রয়েছে জিল্লুর রহমান সিদ্দিকী সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশি শিক্ষাবিদ, প্রাবন্ধিক, অনুবাদক ও সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী ১৯২৮ সালের ২০ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার দুর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সরকারি বৃত্তি পেয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ১৯৫৪ সালে দেশে আসেন জিল্লুর রহমান সিদ্দিকী। ১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটির ফেলো ছাড়াও বাংলাদেশ ভারত মৈত্রীর সমিতির সভাপতি ছিলেন। জিল্লুর রহমান বাংলা একাডেমি পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। ২০১৪ সালের ১১ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিনেতা ও চারুশিল্পী নূর জামান রাজা। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। আচ্ছা, কেমন লাগছে আমাদের আজকের আয়োজনে এসে? খুবই আনন্দিত বোধ করছি এবং ধন্যবাদ জানাতে চাই এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমারও বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। ভাই, প্রথমেই জানতে চাইবো যে আপনি একজন অভিনেতা ও চারুশিল্পী, তো কোন পরিচয়টি বেশি উপভোগ করেন? প্রথমেই কঠিন প্রশ্ন। আসলে দুটো জিনিসই আমার কাছে খুব পছন্দের। দুটো ব্যাপারটাই আমি ছোটবেলা থেকে লালন করি, চারুশিল্পী হব এবং অভিনেতা হব। সো দুটোর মধ্যে আলাদা করা আমার জন্য খুব কঠিন। তারপরেও যদি বলতে বলা হয় তাহলে আমি বেশি উপভোগ করি অভিনয়টাকে। এর কারণটা কি? এর কারণটা হলো অভিনয়টা বোধহয় একটু বেশি আগে এসেছে আমার মধ্যে। কারণ পরবর্তীতে চারুকলার ব্যাপারটা এসেছে, কিন্তু অভিনয়টা খুব ছোটবেলা থেকেই কেন জানি ভেতর থেকে নাড়া দিত যে না, সেটা অভিনেতা হতে হবে এক সময়। আচ্ছা, যেহেতু অভিনয়টাকেই বেশি উপভোগ করছেন, তো আজ আমরা তাহলে কথা শুরুতেই অভিনয়টাকেই নিয়ে আসি। অভিনয় নিয়েই কথা শুরু করি। ভাইয়া, আজ তো আপনার অভিনীত একটি নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। প্রথমেই আমি একটু এই নাটকটি সম্পর্কে জানতে চাচ্ছি। জি, আজকে ৭টায় শিল্পকলা একাডেমিতে আমাদের একটা নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা হলো, নাটকের নাম ১০০ বস্তা চাল। নাটকটি মূলত জাপানি নাটক, সেটাকে অনুবাদ করেছেন আব্দুস সেলিম স্যার। আর নাটকটি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং জাপান এম্বাসির যৌথ প্রযোজনায়। তো আজকে বিশেষ দিন এই জন্য নাটকটির, কারণ আমরা নাটকটি শুরু করেছিলাম ২০০৬-এর সেপ্টেম্বরের ২০ তারিখে এটার প্রিমিয়ার শো হয়েছিল। আচ্ছা, আজকে ২০১৫তে এসে আমরা আজকে ৭৫তম শো উদযাপন করব। যার জন্য এটা আমাদের খুব বিশেষ একটা গৌরবের ব্যাপার বলা যায়। আর নাটকটির নির্দেশনায় ছিলেন এবং আছেন গোলাম সরওয়ার স্যার। আচ্ছা, আমরা একটু নাটকটির বিষয়বস্তু সম্পর্কে শুনি। নাটকটার বিষয়বস্তু খুবই চমৎকার। মূলত জাপান সরকার আমাদের সাবকন্টিনেন্টের যে দেশগুলো আছে তাদেরকে একটা স্ক্রিপ্ট পাঠায় যে এই স্ক্রিপ্টটার উপরে আপনারা নাটকটি করেন। এর উদ্দেশ্যটা হলো যে এটা যে আজকের জাপান কেমন করে হলো। ১৫০ বছর আগেও জাপান কিন্তু আমাদের বাংলাদেশের যে অবকাঠামো তার চেয়ে অনেক পিছিয়ে ছিল, বাট আজকে জাপান অনেক উন্নত সভ্যতার দেশগুলোর মধ্যে একটা। তো কিভাবে এই পরিবর্তনটা হলো, নাটকের মূল বিষয়বস্তুটাই কিন্তু এইটা। তো জাপান গভর্নমেন্ট চেয়েছে যে আমাদের সাবকন্টিনেন্ট এবং তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলোকে তাদের যে উত্থানটা হলো কিভাবে, এই নাটকের মাধ্যমে সেটা দেখাতে চাই। মূলত এই নাটকটি একটা বাস্তব ঘটনা অবলম্বনে। এবং এই নাটকটিতে আপনার চরিত্রটি কিভাবে ফুটে উঠেছে? আমার এই নাটকে চরিত্র হলো একটা বালকের। 10 বছর থেকেই বালকের অভিনয় করে যাচ্ছি আজ পর্যন্ত, এবং পরবর্তীতে সামুরাই হিসেবে ঢুকি। মানে দুটো ক্যারেক্টার প্লে করতে হয় আমাকে মূলত। সামুরাই মানে যোদ্ধাও এবং বালক দুটো, এই আর কি। আচ্ছা, তো দর্শক শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এখন পর্যন্ত? এই নাটকটি যখনই হয় দর্শকরা খুবই মুখিয়ে থাকে, কারণ নাটকটি বর্তমানে বাংলাদেশের মঞ্চে যে নাটকগুলো হচ্ছে তার মধ্যে এটা সবাই বলেন, আমরাও ফিল করতে পারি আর কি, মূলত যে নাটকটি অত্যন্ত পরিচ্ছন্ন একটা প্রযোজনা। আর দ্বিতীয়ত নাটকটির বিশেষত্ব হলো যে এই নাটকে শুধু ভাষাটাই আপনি বাংলা পাবেন,
আর সমস্ত কিছুই মনে হবে যে একটা জাপানি কোনো কাহিনী দেখতেছি। কস্টিউম থেকে শুরু করে আচার আচরণ ভঙ্গি, তারপর হচ্ছে ফাইটিং, শর্ট ফাইট, তারপর হলো যে সেট, মিউজিক, লাইট, সমস্ত কিছুর মধ্যে একটা জাপানি আবহ খুঁজে পাওয়া যায়, যার জন্য দর্শকরা এটা ভীষণ উপভোগ করে। আচ্ছা, আমরা এই নাটকটি নিয়ে আরো কথা বলবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা আবারও কথা বলছি। হ্যালো হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি আশা বলতেছি। আচ্ছা বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? ইতিহাস ও ঐতিহ্য। কোন ক্লাসে পড়ছো আপু? ক্লাস 7। কোন স্কুল? পাঁচবিবি গার্লস স্কুল। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, গ্রানাডা নগরের বিখ্যাত লাইব্রেরির ৮০,০০০ বই পুড়িয়ে ছাই করেন ক দ্বিতীয় ফার্দিনান্দ, খ আবুল হাসান, গ প্রথম এডওয়ার্ড। বলো আপু অপশন গ। পুরো অপশনটা বলতে হবে। প্রথম ইয়ার। নিলাম, দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক দ্বিতীয় ফার্দিনান্দ। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো আপু, আমি লাইবা। কেমন আছো? ভালো আছি। বলো, তুমি কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু ভাষা ও ব্যাকরণ। এই বিভাগটি পছন্দ করলে কেন? আপু ভালো লাগে। ভালো লাগে? কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 9-এ। আর্টস, কমার্স না সায়েন্স? সায়েন্স। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কোলন ড্যাশে বিরতিকালের পরিমাণ কত? ক 1 সেকেন্ড, খ 1 বলতে যে সময় প্রয়োজন, গ 1 বলার দ্বিগুণ সময়। বলো আপু অপশন ক 1 সেকেন্ড। আচ্ছা, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। আধারাধিকরণকে কত ভাগে ভাগ করা যায়? ক 2 ভাগে, খ 3 ভাগে, গ 4 ভাগে। বলো এটাও জলদি বলতে হবে। গ 4 ভাগে। আপু অপশন খ 3 ভাগে। আচ্ছা, উত্তর সঠিক। আচ্ছা, আমি একটু বলে দেই যে ঐক্যদেশিক, অভিব্যাপক ও বৈষয়িক, ঠিক আছে? 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? না আপু, আজকে আর খেলবো না। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। ভাই, আমরা আরো কথা বলবো। তোমরা দেখছো প্রাণমেল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অভিনেতা ও চারুশিল্পী নূরজামান রাজা। হ্যাঁ, কথা ছিল মঞ্চ নাটক নিয়ে। এবারে জানবো যে এই যে 100 বস্তা চাল, যে নাটকটি আজ মঞ্চস্থ হতে যাচ্ছে, এই নাটকে আপনার সঙ্গে আর কারা কারা অভিনয় করছেন? মূলত এই নাটকটি যখন শুরু হয় তখন যেহেতু শিল্পকলার একাডেমির আন্ডারে এটা হয়েছে, তো তখন একটা ওয়ার্কশপ হয় 3 মাস ব্যাপী। সেখানে জাপানি একজন ট্রেনারও আসেন, উনি আমাদেরকে ট্রেন আপ করেন জাপানি অঙ্গভঙ্গি এবং অভিনয় রীতি নিয়ে। তো তখন মূলত ঢাকা শহরের যেগুলো মোটামুটি ভালো দল থিয়েটার, তাদের মধ্য থেকে প্রতি দল থেকে 2 বা 3 বা 4 জন করে এসে একটা ওয়ার্কশপ করা হয়, এবং ওয়ার্কশপ শেষে আমরা এই নাটকটি করি। তো বলা যেতে পারে এই নাটকে ঢাকা শহরের বিভিন্ন দলের অনেক নাট্যশিল্পীর একটা সম্মিলনও বলা যায়, যার কারণে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন হয় এই নাটকটাই। কারণ একে অপরের সাথে আদান প্রদান হয় জানা শেখার, এবং তাদের এক্সপিরিয়েন্সগুলো সিনিয়র জুনিয়র, এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তাহলে নবীন প্রবীণ 2 গ্রুপের সঙ্গেই কাজ করা হয়েছে এখন পর্যন্ত। এই যে প্রবীণদের সঙ্গে কাজ করেছেন, এই অভিজ্ঞতাটা কেমন ছিল? কারণ আপনি জানার কথা বলছিলেন, বোঝার কথা বলছিলেন, শেখার কথা বলছিলেন, কেমন ছিল আপনার যাত্রা? খুবই চমৎকার। আমি আসলে ভাগ্যবান বলবো এজন্যই যে আমি 100 বস্তা চালের মতো একটা টিমে যখন আমি আমার থিয়েটার যাত্রা শুরু করি, সেই যাত্রা শুরুতেই এই টিমটাকে পেয়েছি। দ্যাটস ওয়াই আমি মনে করি যে আমার ওরিয়েন্টেশনের একটু যে ঘাটতিগুলো ছিল, সেই ঘাটতিগুলো পূরণ করতে পেরেছি। কারণ ওখানে যে সিনিয়রগুলো ছিলেন তারা দীর্ঘদিন থিয়েটারের সাথে সম্পৃক্ত, অনেক অভিজ্ঞ।
ওনারা আমাদেরকে শিখিয়েছেন শুরু থেকেই যে একজন অভিনেতার কিভাবে অভিনয়ের প্রতি যত্ন নিতে হয়, কিভাবে অভিনেতার নিজের প্রতি যত্ন নিতে হয় এবং বিভিন্ন যে দক্ষতাগুলো অর্জন করার জন্য কি কি প্রশিক্ষণ নিতে হয় তাহলে একজন ভালো শিল্পী হওয়া যায়, এগুলো সেই ফ্লোর থেকেই শিখেছি এবং তাদের কাছে আমি আসলে ভয়ঙ্কর রকমের কৃতজ্ঞতা প্রকাশ করি। জি, আপনি যেহেতু দীর্ঘ 10 বছর ধরে থিয়েটারের সঙ্গে আছেন, তো একজন সুঅভিনেতা হতে হলে থিয়েটার করাটা কি জরুরি বলে মনে করেন? আমরা কিন্তু এই প্রসঙ্গেতে চলে এসেছি কিছুদিন আগে, সেই কথার রেশ ধরেই আমি আসলে কথাটা জানতে চাইছি। আমি মনে করি যে হ্যাঁ, সুঅভিনেতা হলে মঞ্চনাটকের সঙ্গে সম্পৃক্ত হওয়া খুবই জরুরি। এর বাইরেও যে সুঅভিনেতা হয় না তা না, অবশ্যই হয়। তারা হয়তো খুব সংখ্যায় কম, তারা তাদের মূলত প্রতিভা গুণেই এগিয়ে আসেন। আমি মনে করি যে তাদের সেই প্রতিভাটা আরও বেশি বিকশিত হতো যদি তারা থিয়েটারের সাথেও সম্পৃক্ত হয়ে তাদের প্রতিভাটাকে কাজে লাগাতে পারতেন। আর থিয়েটারটা প্রয়োজন এই জন্য কারণ অভিনয়ের খুঁটিনাটি বিষয়গুলো থিয়েটার ছাড়া আপনাকে অন্য কোথাও আপনি শিখতে পারবেন না। অন্য কোথাও যেটা হবে সেটা আপনি একজন অভিনেতা হিসেবে এসে জাস্ট শুধু আপনাকে অভিনয় করে চলে যেতে হবে, কিন্তু থিয়েটার একেবারে ফ্লোরে বসা থেকে আচার আচরণ থেকে শুরু করে দক্ষতা অর্জনের যে প্রশিক্ষণগুলো আছে সমস্ত কিছুই এখান থেকে শেখানো হয়, যার জন্য আমি মনে করি যে থিয়েটারটা করা উচিত। জি, এবং সময়টাই যে 10টা বছর আপনি পার করলেন, সময়টা কিন্তু খুব একটা কম সময় নয়। এই সময়টাতে আপনার পছন্দের কিছু কাজের কথা বা আপনার কিছু স্পেশাল চরিত্রের কথা এবার জানবো। 10টা বছরে হ্যাঁ অনেকগুলোই কাজ করেছি, তার মধ্যে একজন অভিনেতার কাছে তো সব চরিত্রই প্রিয় হয়, তারপরেও বিশেষ কিছু চরিত্র থাকে যেগুলো খুবই প্রিয়। যেমন আজকের নাটকের যে চরিত্রটা, এটা খুব ছোট্ট একটা চরিত্র, কিন্তু এটা আমার ভীষণ প্রিয় একটা চরিত্র এবং সারা জীবন এই চরিত্রটা একটা সময় হয়তো নাটকটা শেষ হয়ে যাবে, কিন্তু এই চরিত্রটা আমি মিস করবো সবসময়, চরিত্রটা রয়ে যাবে। হ্যাঁ রয়ে যাবে। আর এরপরে যদি বলতে চাই হলো যে প্রথম পার্থের একটা নাটক চলছে আমাদের থিয়েটার স্কুল প্রাক্তনীর ব্যানার, এটা হচ্ছে রেগুলার মঞ্চায়ন হচ্ছে এটা। ওখানে আমি মূলত করি মহাভারতের কর্ণ ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দের। এরপরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা, যেটা আমরা থিয়েটার থেকে করি আমাদের দল থেকে, সেখানে আমি যুবরাজ ক্যারেক্টার করি, সেই ক্যারেক্টারটাও অত্যন্ত প্রিয় আমার। আর আরেকটা বলতে পারি যে ওয়েটিং ফর গোডোর ভ্লাদিমির ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাও আমার ভীষণ প্রিয়। আচ্ছা, আমরা চরিত্র নিয়ে আরো কথা বলবো, কিন্তু একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথায় ফিরছি। হ্যালো, হ্যালো, কে বলছো? আমি অনিকা। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু, ভাষা ও ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো আপু? ক্লাস 10। ভাষা ও ব্যাকরণ বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, কর্তৃবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? ক প্রথমা, খ দ্বিতীয়া, গ ষষ্ঠী। বলো। প্রথমা। আরেকবার একটু বলো। আপু, ক প্রথমা। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। যিনি বক্তৃতা দানে পটু, তাকে এক কথায় কি বলা হয়? ক সুবক্তা, খ বাগ্মী, গ বক্তা। বলো। উত্তর সঠিক। 500 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য রইল অনেক অভিনন্দন। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? নিয়মটা কি জানা আছে? আচ্ছা, যাচ্ছি। বাজারে ইলিশ আছে, বাজারে কোন ধরনের আধারাধিকরণ? ক ঐক্যদেশিক, খ অভিব্যাপক, গ বৈষয়িক। পাশ থেকে কেউ বলে দিল? না আপু। উত্তর সঠিক। 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। আমরা চরিত্র নিয়ে কথা বলছিলাম। এই যে এক একটা নাটকে কিন্তু আমরা আপনাকে এক এক চরিত্রে পেয়েছি। এই যে চরিত্রের যে ভিন্নতা, এটাকে কিন্তু ফুটিয়ে তোলাটাও খুব একটা সহজ কাজ নয়। তো আপনি এই ভিন্নতাটাকে কিভাবে রপ্ত করেন? এটার জন্য আগে চরিত্রটা বুঝতে হবে এবং চরিত্রটা বোঝার পরে যেটা চরিত্র যেভাবে ডিমান্ড করছে, সেখানে বয়স, পেশা, সামাজিক রাজনৈতিক অবস্থান, শিক্ষাগত অবস্থান
এই সমস্ত কিছুই থাকে, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট। মূলত চরিত্রটা কি বলছে সেটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হয় এবং দেন সেভাবে প্রিপারেশন নিতে হয়। যেমন আজকে যে ক্যারেক্টারটা করব, বললাম যে এটা একটা বালকের ক্যারেক্টার। সো আমি এটা 10 বছর আগে শুরু করেছি, অথচ এখনও কিন্তু সে একই ক্যারেক্টার করে যাচ্ছি। আবার পাশাপাশি আমি কর্ণ ক্যারেক্টার করছি, কর্ণ ক্যারেক্টারটা একটা বীর। আবার পাশাপাশি যুবরাজ ক্যারেক্টার করছি, ওটা হচ্ছে একটা রাজকীয় ব্যাপার। তো এই যে ক্যারেক্টার ভ্যারিয়েশনগুলো থাকে, এখন মুহূর্তের মধ্যে কিন্তু পরিবর্তন নিজেকে করতে হয়। যেমন আমি এখন যেভাবে কথা বলছি, আজকে শো আছে 7টায়, যখন বালক ক্যারেক্টারটা করব তখন একটু অন্যরকম হয়ে যাব ডেফিনেটলি। সেটা আসলে ক্যারেক্টারটা বোঝার মানে মস্তিষ্ক দিয়ে আর কি মূলত কাজ করতে হয় এবং পরবর্তীতে সেটা শরীরে ধারণ করতে হয়, আমি যেভাবে বুঝি আর কি। দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো আপু, আমি ইমা। কেমন আছো ইমা? জি আপু, ভালো। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? জি আপু, ছবির গ্যালারি। প্রশ্নে যাচ্ছি, তুমি ছবিটা দেখো। প্রথম প্রশ্ন, ছবির এই নারী বক্সারের নাম বলো। ক শাহিদা আলী, খ নশাবা আলী, গ লাইলা আলী। বলো। আপু বল, লাইলা আলী। আচ্ছা, তোমার পাশ থেকে কে যেন বলে দিল, আমি শুনতে পেরেছি। দুঃখিত, উত্তরটি কিন্তু আমি নিতে পারছি না। ঠিক আছে, দুঃখিত। আরও একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, আমি মিথিলা। কেমন আছো? ভালো। আচ্ছা বন্ধু, এর আগে যে ফোন দিয়েছিলে তার প্রশ্নের উত্তরটি আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সঠিক উত্তর গ লাইলা আলী ছিল। ঠিক আছে, এবার তুমি বলো বন্ধু, তোমাকে কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা? কোন ক্লাসে তুমি পড়ছো? ক্লাস 9। আর্টস, কমার্স না সায়েন্স? আর্টস। খুব ভালো, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে বলা আছে সংবিধানের কোন ধারায়? ক 109, খ 119, গ 133। বলো। 119। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। 1954 সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট মোট কতটি আসন পায়? ক 248, খ 210, গ 236। বলো। সময় চলে যাচ্ছে। 248। দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে গ 236। ঠিক আছে, জানা হলো। ভাই, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, সমসাময়িক কোন কাজগুলো করছেন বা কোন কাজগুলো নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন? বর্তমানে যেটা হলো যে একটা নতুন নাটকের কাজ করছি, মঞ্চ নাটক। এটা আমাদের দল থেকেই হচ্ছে। আচ্ছা। মূলত নাটকটা হচ্ছে এই জন্য যে আমরা দীর্ঘ 5 বছর পর আমাদের দল থিয়েটার থেকে নাট্যোৎসব করছি 7 দিন ব্যাপী, থিয়েটার নাট্যোৎসব, যেটা স্লোগান আমরা রেখেছি সবার উপরে মানুষ সত্য। এই স্লোগানে থিয়েটার উৎসব হচ্ছে। তো এই 7 দিনের উৎসবে আমরা 7টা নাটকই থিয়েটার থেকেই হবে, থিয়েটারের পুরনো প্রযোজনাগুলো থেকে হবে। এর মধ্যে 6টা আগের নাটক আর একটা নতুন নাটক। সেই নতুন একটা নাটকের কাজ চলছে এখন। আচ্ছা, তো ভালোই চলছে কাজ, সব ঠিকঠাক? হ্যাঁ, খুব ভালো চলছে। এখন হলো যে নাটকের মোটামুটি ডিজাইন অলমোস্ট কমপ্লিট, এখন শুধু মহড়ার কাজটা করছি। নাটকের নামটা হচ্ছে মায়ানদী। এটা রচনা এবং নির্দেশনায় আছেন আমাদের দলের সিনিয়র অনেক প্রবীণ শ্রদ্ধেয় বড় ভাই মারুফ কবির। উনি এটা নির্দেশনায় কাজ করছেন। নাটকটি এজন্য করতে মজা লাগছে কারণ আমাদের নদীমাতৃক দেশ, সেই নদীমাতৃক দেশের সেই পরিচয়টা কিন্তু আমরা দিনকে দিন হারিয়ে ফেলছি। তো উনি সেই বিষয়টাকেই তুলে নিয়ে আসছেন মঞ্চে, যে নদীগুলো কেন হারিয়ে যাচ্ছে, সেটা কি আমাদের সচেতনতার অভাব নাকি এর মধ্যে অন্য কোনো ব্যাপারগুলো আছে। এই প্রাসঙ্গিক ব্যাপারগুলো নিয়ে এবং নদীর পাড়ের মানুষের জীবন এবং তাদের জীবনযাত্রার মান, তাদের সামাজিক আচার অনুষ্ঠান,
উৎসব, এই সমস্ত বিষয়গুলোই নিয়েই আর কি মূলত নাটকটি। আচ্ছা, এইবার ভাই আমি একটু জানবো যে অভিনয়ের পাশাপাশি আপনি একজন চারুশিল্পীও, তো এই দুটোকে কিভাবে সমন্বয় করেন? আসলে দুটো তো আলাদা মাধ্যম এবং দুটোতেই চিন্তার প্রসারটা অনেক বেশি, অনেক খোরাক প্রয়োজন চিন্তার। আমি আপাতত যেটা এখন অভিনয় নিয়ে ব্যস্ত, চিত্রশিল্পী বা চিত্র পেইন্টিং করার সময়টা এখন ওইভাবে পাই না, পেয়ে উঠি না। আর আমি মূলত এখন করতেও চাই না, কারণ আমি ঠিক করেছি যে আমি ঠিক 40 থেকে 45 বছরের পরে পেইন্টিং নিয়ে ব্যস্ত থাকবো, কারণ এটা একটা বিশাল মাধ্যম। এখানে অনেক চিন্তার বিষয় আছে, স্কিলের ব্যাপার আছে, এবং বিষয়বস্তু ঠিক করে সেটাকে সঠিকভাবে উপস্থাপন করার ব্যাপার আছে। আমার মোটামুটি পরিকল্পনা এই রকম যে আমি 45-এর পরে ছবি আঁকাই একটা আলাদাভাবে সময় বের করে মনোযোগ দেব। আচ্ছা আচ্ছা, তো কোন মাধ্যমে ছবি আঁকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি অয়েল পেইন্টিং পছন্দ করি। অয়েল পেইন্টিং, আচ্ছা, এর কারণটাও আমি জানবো, তবে একজন বন্ধু অপেক্ষা করছে ফোনটা নিয়ে, আমি আবারও আমাদের আলাপচারিতায় ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি সোমা বলছি। কেমন আছো সোমা? ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, 3 পার্বত্য জেলায় প্রথমবারের মতো জজ কোর্ট চালু হয়? ক, 1 জুলাই 2008, খ, 1 জুন 2008, গ, 1 জুন 2007। বলো। আপু 1 জুন 2008। নিলাম, দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে ক, 1 জুলাই 2008। ঠিক আছে, জানা হলো। ভাই আপনার কাছে ফিরে আসি। আমরা বলছিলাম যে কেন আসলে জল রংটার মাধ্যমে, এই মাধ্যমটি কেন আপনি পছন্দ করেন? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা বিশেষ কারণ হলো যে জল রং অনেক দিন ধরে আঁকা যায়, এবং যত সময় নিয়ে আমি আঁকবো তত ছবির কোয়ালিটিটাও ভালো হবে। আর জল রঙের মধ্যে একটা ইমপ্রেশন জানানো যায়, একটা ইলিউশন তৈরি করা যায়, যেটা জল রং না, অয়েল কালার আর কি, যার কারণে এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো ভাই একটি যৌথ প্রদর্শনীতে তো অংশগ্রহণ করেছিলেন আপনি, সেই প্রদর্শনীটি সম্পর্কে এবার একটু বলুন আমাদেরকে। প্রদর্শনীটা করেছিলাম আমরা যখন লাস্ট ব্যাচ মাস্টার্স করি, তখন আমাদের সকল বন্ধুরা, আমাদের ইয়ারের সবাই চিন্তা করলাম যে যেহেতু আমাদের বের হয়ে যাচ্ছে, আবার কবে কার সাথে কখন দেখা হবে এর কোনো ঠিক নেই, তো আমরা আমাদের শিল্পকর্মগুলো নিয়ে একটা প্রদর্শনী করা যায় কিনা, সেইভাবে আমরা চিন্তা করলাম এবং সফলভাবে সেটা সম্পন্ন করেছি, যেটা অত্যন্ত দুরূহ কাজ, কিন্তু সবারই চিত্রকর্ম নিয়ে একটা প্রদর্শনী করা খুব কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, আমরা সফল হতে পেরেছিলাম আর কি। আচ্ছা, কোন ধরনের ছবিগুলো ছিল প্রদর্শনীটিতে? বিভিন্ন রকমের ছবি ছিল, সেখানে স্কাল্পচার থেকে শুরু করে পেইন্টিং, প্রিন্ট মেকিং এর, তারপর ডিজাইন বেস, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ইমপ্রেশনিস্ট, তারপর হচ্ছে রিয়েলিস্টিক পেইন্টিং, সমস্ত কিছুই ছিল। তার মধ্যে যে যেটা যেভাবে আর কি পছন্দ করে সেভাবে এঁকেছে। আচ্ছা ভাইয়া, আজ তো আপনার সঙ্গে কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু সময় বলছে বিদায় নিতে হবে। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। এনটিভির পরিবার এবং এনটিভির সাথে যারা যুক্ত আছেন, আমাদের এই প্রোগ্রামের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দোয়া করবেন, এবং যারা দর্শক আছেন, ছোট্ট বন্ধুরা আছেন, তারা আপনাদের সুন্দর এবং সম্ভাবনাময় জীবন কামনা করছি। আশা করছি আপনারা অনেক বড় হবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।